হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সমাসের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সমাসের গত ক্লাসে সমাসের উপাদান সম্পর্কে শিখেছি। আজকে আমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। তো চলেন দেখি সমাসের প্রকারভেদগুলো কি কি। আমরা এখানে লিখছি দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু, প্রাদি, অব্যয়ভাব, বহুব্রী। তো সমাস আমরা শিখি একভাবে আর আসে অন্যভাবে। যদি আমি এসএসসি লেভেলের কথা বলি, মূলত আজকের ক্লাসটা এসএসসি যারা আছে তাদের জন্যই। এসএসসিতে আমাদের সমস্ত পদ দেওয়া থাকবে আর সমস্ত পদকে আমাকে ভেঙে ব্যাসবাক্যে রূপান্তর করতে হবে। সুতরাং ব্যাসবাক্য দেওয়া থাকে না, থাকে আমার সমস্ত পদ। এখন সমস্ত পদ দেখে কিভাবে আমরা চিনব যে এটা কোন সমাস? তাহলে চেনার একটাই উপায়, সেটা হচ্ছে পদের উপর ভিত্তি করে আমাকে চিনতে হবে। আর আমরা জানি বাক্যের পদ আলাদা, আর এইখানে সমাসের পদ কিন্তু দুইটা, একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম কি? উত্তরপদ। এছাড়া আমরা আরো কয়েকটা উপাদান নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখি যে আসলে পদ কোন পদের প্রাধান্য পায় কোন সমাসে। যেমন আমি লিখছি দ্বন্দ্ব, তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস হচ্ছে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান পাবে, উভয় পদ প্রধান। এবং কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, প্রাদি, এই যে আমি চারটা এখানে লিখছি, এই চারটা আমি যদি বলি তাহলে হচ্ছে এই চারটা হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। তাহলে এই চারটা হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। অব্যয়ীভাব হচ্ছে শুরুর পদ প্রাধান্য পাবে, শুরুর পদ, অর্থাৎ আমরা বলতে পারি পূর্বপদ। এবং বহুব্রী হচ্ছে অন্য পদ, বা আমরা বলতে পারি তৃতীয় পদ হচ্ছে প্রাধান্য পাবে। তো এই জায়গায় দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে এবং বহুব্রী হচ্ছে অন্য পদ প্রাধান্য পাবে। তো এই জায়গায় আমরা বলতেই পারি যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রী, অথবা বহুব্রী সমাসের বিপরীত সমাস হচ্ছে দ্বন্দ্ব। এখন মনে রাখার কিছু ট্রিক্স দেই, মনে রাখবেন এইভাবে। আমরা জানি এগুলো সহজেই মনে রাখা যায়, আবার কেউ আছে যে যারা হচ্ছে মনে রাখতে পারে না কোনটা কোন পদ, মানে কোন সমাসে কোনটার পদের প্রাধান্য থাকে। তো এই জায়গায় দ্বন্দ্ব মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন এইভাবে যে দ্বন্দ্বতে হচ্ছে দুইটা ব আছে। দ্বন্দ্ব বানানোর ক্ষেত্রে কয়টা ব? দুইটা। আর দুইটা ব তার মানে কি উভয় পদ প্রাধান্য পাবে, দুইটা পদ, একটা পূর্বপদ এবং পরপদ, দুইটা পদের প্রাধান্য থাকবে। এবং এছাড়াও আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের আগে কিন্তু অর্থ ছিল মিলন, আর বর্তমানে এটার একটু অবনতি ঘটে। দ্বন্দ্ব সমাসের অর্থ হচ্ছে বিরোধকে বোঝায়। আগে এটা আমরা বাগর্থে কিন্তু পড়ছি, যারা দশম শ্রেণী আছে তারা এই বিষয়টা জানবে। তাহলে দ্বন্দ্ব সমাসের অর্থ মিলন বা বিরোধ। আচ্ছা, তাহলে মিলন বা বিরোধ কি একজন দিয়ে হয়? অবশ্যই না, অন্তত দুইজন লাগবে। তাহলে এইভাবেও আমরা মাথায় রাখতে পারি যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদের প্রাধান্য থাকবে। আচ্ছা, এবার আসি বহুব্রীটা কীভাবে মাথায় রাখবেন। তো বহুব্রীহি, বহু মানে কি? অনেক, আর ব্রীহি মানে ধান, আমরা জানি। তো বহু মানে অনেক। আচ্ছা, যেখানে অনেক প্রধান থাকে সেখানে কি আসলে কেউ প্রধান হয় না? ধরেন যে আমার এলাকার যারা আছে সবাই হচ্ছে যে নেতা, সবাই নেতা। তো ওই জায়গায় কি আসলে কেউ নেতা আছে? না, মানে সবাই যেখানে প্রধান সেখানে আসলে কেউই প্রধান থাকে না। তাহলে এইভাবে একটু মাথায় রাখবেন যে বহুব্রীহি এখানে হচ্ছে যে অন্য একটা পদের প্রাধান্য থাকবে। এবার আসি অব্যয়ীভাব। আচ্ছা, অব্যয়ীভাবের শুরুতে কি? অ। 50টা যে বর্ণ আছে, এই 50টা বর্ণের মধ্যে মানে স্বরবর্ণের ক্ষেত্রে বলতেছি, স্বরবর্ণের ক্ষেত্রে অটা কততম বর্ণ? আমরা জানি একদম প্রথম যে বর্ণটা সেটা হচ্ছে অ। তাহলে প্রথম বর্ণ অ। তাহলে এইভাবে মাথায় রাখা যায় না যে অব্যয়ীভাবের যেহেতু অটা প্রথম বর্ণ, সুতরাং অব্যয়ীভাব হচ্ছে পূর্ব পদের প্রাধান্য থাকবে। কোন পদের প্রাধান্য থাকবে? পূর্ব পদের প্রাধান্য থাকবে। তাহলে এই তিনটা আমরা যখন শিখে ফেললাম, বাকি যে সমাসগুলো আছে এগুলো হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। সুতরাং এই তিনটা আমাদের মাথায় রাখতে হবে যে দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে, অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ, বহুব্রী হচ্ছে অন্য পদ। তাহলে দ্বন্দ্বের বিপরীত বহুব্রী, বহুব্রীর বিপরীত হচ্ছে দ্বন্দ্ব। কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, প্রাদি এগুলো হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। তো আমরা শিখলাম যে কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে। এবার একটু উদাহরণের সাহায্যে আমরা দেখি যে আসলে কিভাবে আমরা সমস্ত পদ দেখে আমরা ব্যাসবাক্য নির্ণয় করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কয়েকটা উদাহরণ লিখছি। তো প্রথমে আমি যে উদাহরণটা দিছি সেটা হচ্ছে, প্রথমের উদাহরণটা হচ্ছে আমার সোনা, রূপা, দ্বিতীয়টা হচ্ছে বাবা মা, তারপর হচ্ছে কণ্ঠ, উপগ্রহ, হাতাহাতি, গায়ে হলুদ। তো এবার আমরা একটু দেখি সোনা ও রূপা। আচ্ছা, আমি বললাম সোনা রূপার দাম বেড়েছে।
আচ্ছা, সোনা রূপার দাম বেড়েছে, এখানে কি শুধু সোনার দাম বেড়েছে নাকি শুধু রূপার দাম বেড়েছে নাকি অন্য কোনো কিছুর কথা বলছি? না, তাহলে আমি কি সোনা রূপার কথা বলছি, তার মানে সোনারও দাম বেড়েছে রূপারও দাম বেড়েছে। তারপরটা আমি বললাম বাবা মা, আমি বললাম বাবা মা বাড়িতে নেই, তাহলে এই যে বাবা মা বাড়িতে নেই, আচ্ছা এখানে কি শুধু বাবা বাড়িতে নেই নাকি মা বাড়িতে নেই, তার মানে কি কেউই বাড়িতে নেই, তাহলে দুইটারে প্রাধান্য আছে কিনা, পুরোপদ পরপদ। উপরটা আমরা দেখলাম সোনা রূপা দুইটারে প্রাধান্য আছে, বাবা মা এটারও দুইটারে প্রাধান্য আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই দুটা হচ্ছে আমার কি, এই দুটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। আরও বলতে পারি ঝড় বৃষ্টি, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আচ্ছা শুধু কি ঝড় হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, দুইটাই হচ্ছে, তার মানে দুইটারে প্রাধান্য আছে কিনা, আছে। তাহলে ঝড় বৃষ্টি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কি থাকে? ও এবং আর। সুতরাং ব্যাস বাক্য কি করবো? সোনা ও রূপা, বা সোনা এবং রূপা, অথবা দিতে পারি সোনা আর রূপা, তুমি একটা দাও। তাহলে তারপরটাও ঠিক সেম কাহিনী, সেম টু সেম নাকি? তাহলে বাবা মা, বাবা ও মা। আচ্ছা এবার আসি আমরা, তাহলে আমরা ব্যাস বাক্যটাও লিখে ফেলি, একটা লিখলে পরেরটা আপনারা নিজেই পাবেন, সোনা ও রূপা। বাকিটা আপনারা জানেন, যদি পারেন তো কমেন্টে লিখে দিবেন যে বাকিটা আসলে কীরকম ব্যাস বাক্য হবে। এবার আসি আকণ্ঠ আর উপগ্রহ। আচ্ছা আকণ্ঠ, এবার আমরা দেখবো আকণ্ঠ, আকণ্ঠতে কোন পদের প্রাধান্যটা আছে। আচ্ছা দেখেন তো, এই যে আমি বললাম বললাম আকণ্ঠ, তাহলে আকণ্ঠ কথার অর্থ কি? কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। তাহলে কণ্ঠ আলাদা জিনিস, আর কণ্ঠের সাথে যখন আ যুক্ত হইলো তখন কিন্তু অর্থটা একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রাধান্য পাচ্ছে কে? আ, কারণ আয়ের কারণে মানে অর্থটা একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে এখানে শুরুর পদের প্রাধান্য থাকবে, তাহলে আকণ্ঠ, তাহলে এটা ব্যাস বাক্য কি? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। তাহলে আমি লিখে দিই কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। ওকে, এবার আসেন উপগ্রহ। আচ্ছা উপগ্রহ, উপগ্রহ আসলে কি গ্রহকে বোঝায়? না, উপগ্রহ তো আলাদা, গ্রহের থেকে আলাদা, তার মানে গ্রহ না, তার মানে পরপদের প্রাধান্য পাইলো না। এবার আসি উপগ্রহ কি, উপগ্রহ, উপগ্রহ কি, উপদ্বারা কি? আচ্ছা এই যে উপগ্রহ যে বললাম, তাহলে উপগ্রহ গ্রহ নয় কিন্তু গ্রহের মতো না, গ্রহের মতো গোল, উপগ্রহ গোল উপগ্রহ গোল। তাহলে এই এখানে কি অর্থ দিচ্ছে? এখানে আটা অর্থ দিচ্ছে পর্যন্ত, আটা অর্থ দিচ্ছে কি? পর্যন্ত অর্থ দিছে। আর এখানে অর্থ দিছে সদৃশ, কি অর্থ দিছে? সদৃশ। আর সদৃশ মানে হচ্ছে মতো, তাহলে আমরা এটা ব্যাস বাক্য কিনবো গ্রহের মতো বা গ্রহের সদৃশ। কি হবে? গ্রহের মতো বা গ্রহের সদৃশ, গ্রহের, আমরা লিখি গ্রহের সদৃশ, গ্রহের সদৃশ। আমরা এটা বুঝলাম, তার মানে আর আ দিয়ে এই যে কণ্ঠ এবং গ্রহ দুইটারে অর্থ চেঞ্জ করে দিছে। ওকে, এবার আসি হাতাহাতি গায়ে হলুদ। আচ্ছা এই যে হাতাহাতি, এটা একটা পদ, এটা একটা পদ। হাতাহাতি দ্বারা কি হাতাকে বোঝায় নাকি হাতিকে বোঝায়? একটাও তো না। তাহলে হাতাহাতি দ্বারা কি উভয়কে বোঝায়? না। তাহলে হাতাহাতি দ্বারা কি বোঝায়? হাতাহাতি দ্বারা, সরি প্রথমে মনে হয় ভুল বলছি। আচ্ছা হাতাহাতি, হ্যাঁ ঠিক আছে, হাতাহাতি, হাতাহাতি দ্বারা আসলে হাতাকেও না হাতিকেও না, আবার যদি বলা হয় দুইটাকে বোঝাচ্ছে না, বরং অন্য একটা জিনিসকে বোঝাচ্ছে। কি জিনিস বোঝাচ্ছে? হাতাহাতি। হাতাহাতি বলতে একটা ক্রিয়াকে বোঝাচ্ছে, মানে ফাইট, লড়াই কি বোঝাচ্ছে। তার মানে হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে ক্রিয়া, যেভাবেই দাও না কেন, তার মানে আমরা বুঝলাম যে এখানে একটা ক্রিয়াকে বোঝাচ্ছে, হাতা কেউ না হাতি কেউ না। তাহলে ব্যাস বাক্যটা হবে হাতে হাতে যে লড়াই। লিখলাম না, লিখলে সময় যাবে। এবার আসি গায়ে হলুদ। আচ্ছা গায়ে হলুদ, গাকে বোঝাচ্ছে নাকি হলুদকে? একটাকেও না, তার মানে বোঝাচ্ছে কাকে? আবার দুটাকে কি বোঝাচ্ছে? না, বরং একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, যেই অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয়। তাহলে একটা অনুষ্ঠান পর পদের প্রাধান্য পাইছে, তার মানে এটাও আমার কোন সমাস হবে? বহুব্রী সমাস। তাহলে গাকেও না হলুদকেও না, তাহলে বোঝাইছে কি এই দুটো কি একটাও না, বরং অন্য একটা তৃতীয় পদের প্রাধান্য পাইছে। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এরকম নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার শিবকে বোঝায়। এরকম পদ্মনাভ, পদ্মনাভিতে যার, এখানে কি বিষ্ণুকে বোঝাবে। তারপর যদি আমরা বলি দশানন, দশ আনন্দ যার মাথা আছে, তার মানে কি রাবণকে বোঝাবে। তারপর আমি বললাম যে উন্ননাভ, উন্ননাভিতে যার মাকড়সাকে বোঝায়। তারপর আমি বলতে পারি তোমার হচ্ছে যে বিনা পানি, বিনা পানিতে যার। তাহলে এই যে এরকম কি আমার অনেক আছে। তাহলে আমরা আস্তে আস্তে এগুলো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবো, মানে সমাসের প্রত্যেকটা ভিডিও। এবার দেখি গায়ে হলুদ আমরা গেল, তাহলে আমরা এখানে বুঝলাম যে সোনা রূপা বাবা মা দুইটারে প্রাধান্য আছে। ব্যাস বাক্য আমার ও আসে এবং আসে আর আসে। আকণ্ঠ উপগ্রহ, আকণ্ঠর আ দিয়ে কণ্ঠকে চেঞ্জ করে দিছে, কণ্ঠ পর্যন্ত তখন অর্থ হয়ে গেল। তার মানে এখানে কি এটা হচ্ছে আয়ের প্রভাবটা আছে, যার কারণে এই দুটা। তাহলে উপরের দুইটার নাম কি আমি একটু লিখে দিই।
উপরের দুইটা, তাহলে এই যে উপরের দুইটার নাম হচ্ছে দ্বন্দ্ব, উপরের দুইটার নাম হচ্ছে দ্বন্দ্ব, আর এই দুইটার নাম হচ্ছে আমার অব্যয়ীভাব, অব্যয়ীভাব। এবং এই দুটা হাতাহাতি, হাতে হাতে যে ক্রিয়া বা লড়াই, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই দুটা হচ্ছে আমার বহুব্রীহি। ওকে, তাহলে এইখানে আমার ঝামেলা নাই। তাহলে আমরা উভয় পদ, তারপর হচ্ছে অন্য পদ এবং শুরুর পদ মানে পুরোর পদ কীভাবে এখানে থাকে আমরা বুঝলাম। এবার আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এবার আমরা আরও কয়েকটা উদাহরণ নিছি। নীল আকাশ, সিংহাসন, ধানক্ষেত, মামাবাড়ি, চৌরাস্তা আর হচ্ছে প্রভাত। আচ্ছা, এই যে নীল আকাশ, আমি যে বললাম নীল আকাশ, আচ্ছা আগে দেখবো যে এখানে আসলে পরপদের প্রাধান্য আছে কিনা। এগুলো প্রত্যেকটারে আমরা পরপদের প্রাধান্য পাবো। তাহলে নীল আকাশ, আচ্ছা নীল আকাশ, তো আকাশটা কেমন? নীল, বা আকাশ আমরা ধরলাম অন্য কালারও হইতে পারে, তো স্বাভাবিকভাবে নীল হয়। তো এই জায়গায় আসলে নীলের প্রাধান্য পাইছে নাকি আকাশ, কীভাবে বুঝবো? এখন একটা ছোট্ট ট্রিক দিয়েছি, এই ট্রিক্স দিয়ে আপনারা অনেক সমস্যা নির্ণয় করতে পারবেন। কীভাবে? এটা হচ্ছে যে আপনার, আমি বললাম আমার একটা ধরো যে কেউ আছে, তো তাকে আমি বললাম যে আকাশটা দেখতে সুন্দর, এই যে বৃষ্টি চলে এসছে, যাই হোক আকাশটা দেখতে সুন্দর। তারপরে এটা কিন্তু আমি মানানসই, এবার কি আমি বলতে পারবো যে নীলটা দেখতে সুন্দর? মানে আকাশের দিকে তাকে কি বলতে পারবো তাকে যে নীলটা দেখতে সুন্দর? অবশ্যই না, আমাকে বলতে হবে কি আকাশ দেখতে সুন্দর। এখন সেটা নীল হোক আর অন্য কালার হোক, তার মানে আকাশের প্রাধান্য আছে কিনা? আছে। তাহলে নীল আকাশ, এখানে আকাশের প্রাধান্য আছে। তাহলে যখন প্রাধান্য আছে তখন আমরা বুঝবো এটা পরপদের প্রাধান্য পাইছে। আচ্ছা, এবং কোন সমাস? এটা আসলে পরপদে তো আমরা 4টা পাইলাম, কোনটা এটা আমরা পরে আসতেছি, আগে দেখি যে পরপদের প্রাধান্য আছে কিনা। এবার দেখেন সিংহাসন, আচ্ছা সিংহাসন, এখানে কি সিংহকে বোঝায় নাকি আসন? এখানে সিংহের প্রাধান্য পায় নাকি আসন? এই নীল আকাশ, এখানে হচ্ছে আকাশের প্রাধান্য পায়, নীলের প্রাধান্য পায় না। সিংহ আর হচ্ছে এখানে আসন সন্ধিন্য মেঘ হয়েছে। তাহলে এই যে সিংহ আর আসন, সিংহের কোনো প্রাধান্য নাই, আসনের প্রাধান্য আছে। কারণ এখানে সিংহের আসন কিন্তু না, এখানে সিংহের মতো মানে সিংহ চিহ্নিত একটা আসনকে বোঝাচ্ছে। একটা আসনকে দেখেই আমরা বলি যেটা একটা আসন। এখন একটা আসন আছে, ওটাকে দেখে আমরা কখনোই বলবো না যেটা সিংহ, বলতে পারি আসন, কিন্তু সিংহ বলা যায় না। এবার আসি, তার মানে এখানেও আমার পরপদের প্রাধান্য পাইছে। আচ্ছা, ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত বললাম, এখন একটা গেলাম ধান খেতেই গেলাম, তো ওইটাকে আমরা কি বলি? ক্ষেত বলি নাকি ধান বলি? বলি একটা ক্ষেত বাড়ি, কিন্তু ধান বাড়ি এটা যায়, কিন্তু আমার প্রাধান্য পায় কি? ক্ষেত। এখন আমরা এটা ধানের ক্ষেত হোক আর পাটের ক্ষেত হোক আর শস্যের ক্ষেত হোক বা যে ক্ষেতে হোক না কেন, ক্ষেতের প্রাধান্য আগে থাকবে। তার মানে কি এখানে ক্ষেতের প্রাধান্য আছে কিন্তু ধানের প্রাধান্য নেই। এবার আসেন মামা বাড়ি, আমি মামা বাড়ি গেছি, এখন ওটা তো একটা বাড়ি নাকি, মামা তো না। একটা বাড়িকে তো আর আমরা মামা বলতে পারি না, বলতে হবে কি বাড়ি। এখন যদি আমরা সুনির্দিষ্ট করে বলি যে ওটা হচ্ছে মামা বাড়ি, তাও রাইট, ঠিক না? তাহলে আমার প্রথমে বলতে হবে বাড়ি, আর যদি আমরা নির্দিষ্ট করে বুঝাতে চাই তাহলে বলা উচিত মামা বাড়ি। কিন্তু বাড়ি বললে ভুল হবে না, মামা বললে ভুল হবে। তাহলে কি দাঁড়াইলো? এইটারও পরপদের প্রাধান্য আছে, মামা প্রাধান্য নেই। এবার আসি চৌরাস্তা। আচ্ছা, 4টা গরু মিলিত হয় কি রাস্তা হয়? চৌরাস্তা হয়। 4টা ছাগল মিলিত হয় কি চৌরাস্তা হয়? নাকি 4টা ঘর মিলিত হয়ে চৌরাস্তা হয়? অবশ্যই না। তার মানে রাস্তা, 4টা রাস্তা মিলিত হয়ে চৌরাস্তা হয়। তার মানে এখানেও রাস্তার প্রাধান্য আছে কিনা? আছে, মানে পরপদের প্রাধান্য আছে। এটার কোনো প্রাধান্য নেই। এবার আসি প্রভাত। ভাত মানে হচ্ছে আলো, ভাত মানে হচ্ছে আলো, আর অর্থ এখানে হচ্ছে প্রকৃষ্ট অর্থ দেয়, প্রকৃষ্ট। তো আসলে প্রকৃষ্ট মানে কি একদম ভালো, আর আলো বলতে ভাত বলতে আলোকে বোঝাচ্ছে। তো প্রভাত, ভাত মানে আলো, আর যখন প্রযুক্ত হইলো একটু শব্দটাকে আরো ডিপলি বোঝাইলো কিনা বা একটু চেঞ্জ করে দিল কিনা, দিল কিন্তু। প্রভাত মানে আলোর এখানে প্রাধান্য আছে। এবং আমরা যদি বলি এখানে চেঞ্জ মানে আমি যেটা বলতে চাইছি, প্রভাত প্রকৃষ্ট যে আলো বা প্রকৃষ্ট আলো, মূলত এখানে আলোর প্রাধান্য আছে। প্রভাত বলতে কি আলোকে বোঝায়, আবার ভাত বলতেও এখানে কি আলোই কিন্তু বোঝায়। এই ভাত আবার খাওয়ার ভাত কিন্তু না, ঠিক আছে? তার মানে ভাত বলতে এখানে আলো, আর প্রভাত বলতেও বোঝাচ্ছে একটা আলোকেই, সুতরাং আলোর প্রাধান্য আছে, এখানে প্রয়োগের আসলে কোনো প্রাধান্য নেই। আচ্ছা, এবার আমরা বুঝলাম এই প্রত্যেকটারে কি পরপদের প্রাধান্য পাইছে। তো এবার পরপদ তো আমার 4টে আছে, আমরা পরপদ শুরুতেই দেখছি, পরপদ শুরুতেই 4টা, 1 2 3 4, 4টে আছে। এবার কিভাবে বুঝবো কোনটা কোন পদ, মানে কোনটা কোন সমাস? আচ্ছা দেখি। এবার দেখেন নীল আকাশ, আগে আসি আমরা এই চৌরাস্তা। যখন দেখবেন শুরুর পদটা দেখবেন যে হচ্ছে
শুরুর পদটা দেখবেন যে হচ্ছে সংখ্যা আছে, তখন এইটা শুরুর পদের সংখ্যা এবং পরের পদের প্রাধান্য পাইছে, তখন এই সমাসটা হয়ে যাবে আমার দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। এটা সমাস কি হবে? দ্বিগু। আর ব্যাস বাক্য করবেন চৌরাস্তার সমাহার, অর্থাৎ শেষে সমাহার কথাটা লাগাবেন, সমাহার বা মিলন। তাহলে আমরা লিখে দিই চৌরাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার বা মিলন কথাটাও লিখতে পারেন। তাহলে এটা কোন সমাস? আমরা বলে দিতে পারি এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে কি ভেবেছিলাম? পরপদে প্রাধান্য পাবে এবং শুরুতে একটা সংখ্যাসূচক শব্দ থাকবে। এরকম পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। এরকম হতে পারে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। তেরো নদী, তেরো নদীর সমাহার। তারপর সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার। ত্রিফলা, ত্রিফলের সমাহার। আরও অনেক উদাহরণ আছে। তাহলে সবগুলোর শুরুতে কিন্তু কি আছে? সবগুলোর শুরুতে সংখ্যা আছে, পরপদে প্রাধান্য পাইছে। এরকম নবরত্ন হইতে পারে। এখন অনেকে ভাববে যে নব মানে তো নতুন, কিন্তু এইখানে নব বলতে 9 জনকে বোঝাচ্ছে, 9। তাহলে নবরত্নের সমাহার, নবরত্ন 9 জনের যে সমাহার, এটাকে বলা হয় নবরত্নের সমাহার। সুতরাং এখানে শুরুতে সংখ্যা আছে, পরপদের প্রাধান্য পাইছে, তার মানে কি? দ্বিগু। আচ্ছা, এবার আমরা আসি প্রভাত। প্রভাতটা চিনবেন কিভাবে? অবশ্যই পরপদে প্রাধান্য থাকবে এবং শুরুতে এখানে সুন্দরভাবে দেওয়া থাকবে উপসর্গ। কি দেওয়া থাকবে? উপসর্গ। এবং উপসর্গের বেশি বেশি উপসর্গ না, যেমন প্র, প্রতি, পরা, এই সমস্ত থাকতে পারে কয়েকটা। এই তিনটায় আসলে আরও দু একটা আছে, অথবা এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে প্রভাত, প্রকৃষ্ট যে ভাত। এখন আমি এটা কীভাবে লিখতে পারি? যারা এসএসসি লেভেলের আছেন, যখন লিখবেন সমাসের ক্ষেত্রে, তখন এটা দিবেন যে প্র যে ভাত, অথবা ব্র্যাকেটে দিবেন প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে, তারপর যেটা আছে সেটা ভাত, এইভাবে লিখবেন, এইভাবে লেখার চেষ্টা করবেন। এবার যদি আমরা বলি প্রগতি, প্র বা প্র দিয়ে তারপর ব্র্যাকেটে দিবেন প্রকৃষ্ট যে গতি। তারপর বললাম তোমার প্রগতি, প্রভাব, এরকম প্রভাব বললাম, প্রভাত, প্রবাদ, তাহলে প্রকৃষ্ট যে বাত, প্রবাদ। আচ্ছা, তাহলে শুরুতে কি থাকবে? আমার উপসর্গ থাকবে এবং পরপদের প্রাধান্য পাইলে সেটা হচ্ছে আমার কি হবে? সেটা হচ্ছে আমার প্রাদি সমাস হবে। কোন সমাস? প্রাদি। কিন্তু মাথায় রাখবেন, উপসর্গ কিন্তু অব্যয়ীভাব সমাসের শুরুতেও থাকে, কিন্তু ওইখানে অব্যয়ীভাবে পূর্বপদের প্রাধান্য পাইতে হবে। আচ্ছা, এবার আমরা আসি। তাহলে দুইটা আমার গেল। তাহলে পরপদের প্রাধান্য আর কয়টা আছে? দুইটা আছে। এই দুই জায়গায় শিক্ষার্থীর ঝামেলা লাগে, তো আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমার যে ওই ওয়েতে বোঝানোর চেষ্টা করি, দেখি আমরা। তাহলে এখানে দেখেন, নীল আকাশ, সিংহাসন, ধান ক্ষেত, মামাবাড়ি। দুইটা কথা মাথায় রাখবেন। একটা হচ্ছে বিভক্তিযুক্ত সমাস, কিন্তু হচ্ছে আমার কি বলেন দেখি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তিযুক্ত সমাস। এছাড়া আরেকটা সমাস অলুক আছে। অলুকের তিনটা ভাগ আছে, একটা অলুক তৎপুরুষ, একটা অলুক বহুব্রী, আর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো অলুক সম্পর্কে ঝামেলা আমি একটু আগের ভিডিও করছিলাম, তো এই ভিডিওটা আমি আরেকবার নেওয়ার চেষ্টা করবো, এই যে ঝামেলা। তো যাই হোক, এখানে বিভক্তিযুক্ত সমাস মাথায় রাখবেন, সেটা হচ্ছে তৎপুরুষ। কেননা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে বিভক্তি, মানে পূর্বপদের পরে বিভক্তি চলে আসে, অর্থাৎ মাঝখানে কি চলে আসে? বিভক্তি চলে আসে। আচ্ছা, আমরা দেখি। তাহলে ধান ক্ষেত, মামা বাড়ি, আর এখানে নীল আকাশ, সিংহাসন। আচ্ছা দেখেন তো, নীল আকাশ, নীলের সাথে আপনি কি বিভক্তি লাগাইতে পারবেন? মানে পূর্বপদের সাথে বিভক্তি লাগিয়ে যদি শুনতে ভালো লাগে এবং অর্থগত দিক থেকে মিল থাকে, তাহলে সেইটা আমরা নেব তৎপুরুষ সমাস। কিন্তু যদি একটাও না হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে আমার কর্মধারায়। কারণ এগুলো হওয়ার তো কোনো চান্সই নাই, এগুলো তো আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে নীল আকাশ, আমরা কি বলতে পারি? নীলকে আকাশ, নীল থেকে আকাশ, নীলের আকাশ, নীল দিয়ে আকাশ হয় না। বিভক্তি কিন্তু আমরা জানি, বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। তার মধ্যে তৎপুরুষ সমাসে বিভক্তি মানে 6টা প্রকার ভেদ থাকবে। তৎপুরুষ সমাস 9 প্রকার, তার মধ্যে 6 প্রকার এখানে আছে। দ্বিতীয়া কে রে, তৃতীয়া দা দিয়ে কর্তৃক, চতুর্থী হচ্ছে তোমার কে রে, আবার জননিমিত্ত এখানে আসে আর কি সমাসের ক্ষেত্রে। পঞ্চমী হচ্ছে হতে থেকে সে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ অন্তস্থ আ তে এতে। এই যে বিভক্তি অনুসারে তৎপুরুষের নাম আছে, ওগুলো পরে হিসাব। আমরা দেখব যে কিভাবে তৎপুরুষ সমাস চিনা যায়। তাহলে প্রথম কথা, পূর্বদের সাথে যদি বিভক্তি লাগিয়ে শব্দটা মিল থাকে, অর্থগত দিক থেকে দেখতে সুন্দর লাগে বা শুনতেও ভালো লাগে, তাহলে সেটা হচ্ছে আমার তৎপুরুষ। আর যদি না হয়, তাহলে কর্মধারায়। তাহলে দেখেন, নীলের আকাশ, নীল দিয়ে আকাশ, নীল থেকে আকাশ হয় না, সুতরাং এইটা হচ্ছে আমার কর্মধারায়। এখন কর্মধারায় ক্ষেত্রে যে যিনি এগুলো থাকে, আবার কর্মধারায় তুলনাও বোঝায়। কর্মধারায় আরও কয়েকটা প্রকারভেদ আছে, রূপক, উপমান, উপমিত, মধ্যপদলিপি। এগুলো আমরা নেক্সট ক্লাসে সুন্দর করে বুঝবো। আচ্ছা, নীল আকাশ, তাহলে এটার ব্যাসবাক্য কি হয়? নীল যে আকাশ, হয় কি না? নীল যে আকাশ, শুনতেও ভালো লাগে, অর্থ মিল আছে। আচ্ছা, সিংহাসন, এমন অনেকে বলবে যে স্যার সিংহ দিয়ে আকাশ, সিংহকে আকাশ, এগুলো হয় না।
কিন্তু সিংহের আকাশ সিংহ দিয়ে আসন, সিংহ থেকে আসন, সিংহ কি আসন হয় না, কিন্তু সিংহের আসন তো হয়। তো সিংহের আসন শুনতে ভালো লাগতেছে, কিন্তু ওইটা তো সিংহের আসন না, সিংহের আসন না। একটা আসন আছে, মনে করো রাজার একটা আসন, ওটা হচ্ছে সিংহাসন বলা হয়, কিন্তু সিংহের আসন তো না, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। সুতরাং এখানেও বিভক্তি যুক্ত করে আমার হচ্ছে না। তাহলে এটার ব্যাসবাক্য কি? সিংহ চিহ্নিত আসন। ওকে, তাহলে এই দুটো আমার হচ্ছে কর্মধারায়, এই দুটো আমার কি কর্মধারায়, আমি লিখে দিলাম না, বাকিটা বুঝে নেবেন। এবার ধান ক্ষেত মামাবাড়ি, দেখি তো বিভক্তি লাগাইয়ে হয় কিনা। ধান ক্ষেত, ধানের ক্ষেত হয়, কিন্তু ধান দিয়ে ক্ষেত, ধান কে ক্ষেত হয় না, কিন্তু ধানের ক্ষেত হয়। ধান যে ক্ষেত হবে, কি ধান যে ক্ষেত হবে, হবে না। তাহলে কি হবে? ধানের ক্ষেত, ধানের ক্ষেত। তাহলে ধানের ক্ষেত কি হয়? ধানের ক্ষেত কি হচ্ছে? ধানের ক্ষেত। এরকম পাট ক্ষেত, পাটের ক্ষেত। তাহলে এই যে এখানে এর বিভক্তি আসছে কিনা? আসছে, কিন্তু এখানে এর বিভক্তি আসছে, মানে ষষ্ঠী বিভক্তি আসছে রয়ের। আচ্ছা, এবার দেখি আমরা মামা বাড়ি, মামা যে বাড়ি হয়, হয় বলেন, চিল্লাইয়া কর না কেন? মামা যে বাড়ি হয়, হয় না, কি হয়? মামার বাড়ি। এখন মামাকে বাড়ি, মামা দিয়ে বাড়ি, মামা থেকে বাড়ি, মামার জন্য বাড়ি হয় না, হয় কি মামার বাড়ি। তাহলে আসলেই মিল আছে কিনা? আছে। তাহলে আমি কি দিব? মামার বাড়ি। এখন দেখেন তো এইখানে আমার বিভক্তি আসছে কিনা, এখানে র বিভক্তি আসছে কিনা? হয়, কিন্তু এরকম গাছ পাকা কি হয়? গাছ দিয়ে পাকা হয় না, গাছে গাছে পাকা। তারপর হয় রাত কানা, রাতে কানা। তেল ভাজা, তেলে ভাজা। তারপর বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, এই যে জন্ম আসছে, জন্ম নিমিত্ত আসছে তো চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর বললাম পাঠাগার, পাঠা হবে না, পাঠের আগার, ঠিক আছে, পাঠের আগার। তো এরকম আরও আছে। তাহলে আমরা পুরো ক্লাসে যেটা বুঝলাম, পদের উপর ভিত্তি করে আমাকে চিনতে হবে, ব্যাসবাক্যের উপর নির্ভরশীল হলে হবে না। তো যাই হোক, ক্লাসটা করাইলাম, তার মধ্যে বৃষ্টি আসছিল, হয়তো শব্দর একটু সমস্যা হতে পারে। তো ক্লাসটি কেমন লাগলো একটু জানাবেন, ক্লাসটি কেমন লাগলো একটু জানাবেন। আর একটু মাথা রাখবেন, এই যে এই দুটা হচ্ছে আমার কোন সমাস, এই দুটা হচ্ছে আমার তৎপুরুষ সমাস, লিখে দিতে বলে গেছিলাম, তৎপুরুষ। ওকে, তাহলে ক্লাসটি কেমন লাগলো জানাবেন, এবং এরকম কোনো কনফিউশন যদি আরও থাকে, কনফিউশন টপিকগুলো নিয়েও আমি আলোচনা করব। তো ভালো লাগলে একটু জানাবেন, ঠিক আছে।